প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আমাদের আজকে যে আলোচনার বিষয় রেইনবো নেশন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে ভিশন 2030 ঘোষণা করা হয়েছিল এবং এর পরবর্তীতে রেইনবো নেশন যেটি আমরা শুনতে পাচ্ছিলাম, এবং তারপরেই একই সাথে রেইনবো নেশনের যেটা আঙ্গিক সেটি ছিল বিএনপির 31 দফা। তো আজকে আমরা কথা বলবো রেইনবো নেশন এবং বিএনপির যে ঘোষিত 31 দফা সেটি নিয়ে কথা বলবো। আজকে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত উপযুক্ত একজন অতিথি রয়েছেন। তিনি হচ্ছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা বলছিলাম রেইনবো নেশন নিয়ে 31 দফা নিয়ে কথা বলবো। তবে 31 দফা এবং রেইনবো নেশন নিয়ে কথা বলতে গেলেই কিন্তু পতিত সরকারের আমলের যে গত 15 বছরের গুম খুন হত্যা, জুলাই আগস্টের হত্যাকাণ্ড সব কিছু কিন্তু চলে আসে। তবে প্রথমে যদি আসি যে বিএনপি ঘোষিত 31 দফার যে কথা বলা হয়েছে এবং সেখানে রেইনবো নেশনের কথা বলা হয়েছে, এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথাগুলো বলছে সেই সংস্কারের বেশিরভাগই কিন্তু সেই 31 দফার মধ্যে আছে। এবং এই 31 দফাটি ব্যারিস্টার কামাল আমরা দেখেছি যে অনেক দলের সাথে সমন্বয় করে সকলের মতামত নিয়ে করা হয়েছে। সেখানে অনেক সমাজচিন্তক ব্যক্তিরাও কিন্তু তাদের চিন্তাভাবনার বহিঃপ্রকাশ সেখানে ঘটিয়েছিল। তো এখন যে বিষয়টি সেটি দাঁড়াচ্ছে রাষ্ট্র কাঠামো 31 দফা এবং রেইনবো নেশন যেটি বিএনপি ঘোষণা করেছে, তারা আগামীতে যদি ক্ষমতায় আসতে পারে, জনগণ যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় ভোটের মাধ্যমে নির্বাচিত করে, তখন তারা এই 31 দফার বাস্তবায়ন এবং তার সাথে কিন্তু ওপেন আছে যদি প্রয়োজনে আরও 2-4 দফা তারা বাড়াবেন। আপনি এই বিশ্লেষণটাকে, বিশেষ করে বিএনপির যিনি সবচাইতে এখন কর্ণধার মিস্টার তারেক রহমান, তিনি তার যে স্বপ্ন বাস্তবায়নের কথা বলছেন 31 দফা নিয়ে, আপনি কীভাবে দেখছেন সেটাকে? ধন্যবাদ আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে বিএনপির কর্ণধার বলতে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং বিএনপি পরিচালিত হয় চেয়ারপারসনের নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ স্ট্যান্ডিং কমিটির যৌথ নেতৃত্বে। এবং গত 2018 সন থেকে তিনি যখন প্রথম দায়িত্ব নেন, তখন একটা জয়েন্টলি লিডারশিপের মাধ্যমে আলাপ আলোচনার ভিত্তিতেই বিএনপি পরিচালিত হচ্ছে। আপনি যথার্থই বলেছেন, ভিশন 2030 সেটা 2016 সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির সামনে উপস্থাপন করেছিলেন। এবং ভিশন 2030-র মূল উপপাদ্য ছিল 3G নেশনস, অর্থাৎ গুড গভর্নেন্স, গুড পলিটিক্স অ্যান্ড গুড গভর্নমেন্ট। এই 3Gর ভিত্তিতে আমাদের ভিশন 2030 ঘোষণা করা হলো। পরবর্তীতে ব্যাক ইন 2022 বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 27 দফা রাষ্ট্র মেরামতের উপস্থাপন করলেন। 27 দফা উপস্থাপন করার পরে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের যত রাজনৈতিক দল আছেন, অংশীজন আছেন, সেখানে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, বিজ্ঞানী থেকে শুরু করে প্রত্যেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে উনি 31 দফা 13 জুলাই 2023 সনে 31 দফা ঘোষণা করলেন। তো এই যে রেইনবো নেশনসের আইডিয়াটা, আসলে দেখুন 2018-র পর থেকে আমি যদি খুব শক্তভাবে জোরালোভাবে, আপনারা যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকতেন বাংলাদেশে আসার জন্য, ওয়েলকাম টু মুজিবস ল্যান্ড, রাইট, ওয়েলকাম টু মুজিবস নেশন, এই যে সারা দেশব্যাপী মুজিব নেশনসের পরিবর্তে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রেইনবো নেশনস ঘোষণা করলেন। রেইনবো নেশনসের মধ্যে কি আছে আমি জাস্ট একটু টু দ্য পয়েন্টে যদি আমরা বলি, এটা সবার জন্য খুব সহজ হবে বিষয়টা বুঝতে। তিনি বলেছেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন, এই যে আজকে আমরা বৈষম্যহীন কথা বলছি, তিনি 2023 সনে 13 জুলাই বলেছেন, অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক রেইনবো নেশন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এই জন্য অব্যাহত আলোচনা, মত বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে, মানে সোশ্যাল কন্ট্রাক্ট থাকতে হবে, এটাতে পৌঁছাইতে হবে। এই জন্য একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। দেখুন, বিএনপি মাটি মানুষের রাজনীতি করেন। জনাব তারেক রহমান সাহেবের যে ভাবনা, সেই ভাবনাটা হচ্ছে সারা সমগ্র বাংলাদেশ নিয়ে, যে কারণেই রেইনবো নেশনস, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক শক্তিগুলা ছিল বা আছেন ক্রিয়াশীল,
সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং যারা সামাজিক আন্দোলনের সাথে জড়িত, যেমন আপনি ডিবেট ফর ডেমোক্রেসি করেছেন, এটা একটা বাংলাদেশের যুবক সমাজের জন্য অনেক একটা ইন্সপায়ারিং একটা প্রোগ্রাম, ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে। এইরকম যারা অংশীজন আছেন, বাংলাদেশ কিন্তু সকলের। এই দেশ মাতৃকার প্রয়োজনে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছেন, 24-এ আবার নতুন প্রজন্মের নেতৃত্বে আবারও রক্ত দিতে হয়েছে। কেন? বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা 1971 সনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছিলাম, সেই বাংলাদেশ নামক রাষ্ট্রটা ভূখণ্ডটা ঠিক ছিল, বাট সার্বভৌমত্ব কি ছিল যে দেশের মানুষ জানেন। বাক স্বাধীনতা ছিল কিনা, গণতান্ত্রিক অধিকার ছিল কিনা, সাংবিধানিক অধিকার ছিল কিনা, সকলেই আমরা অবগত। তো যে কথাটা আমি বললাম, ওয়েলকাম টু মুজিবস ল্যান্ড, ওয়েলকাম টু মুজিবস নেশনস, এইটার বিপরীতে জনাব তারেক রহমান সাহেব রেইনবো নেশনস ঘোষণা করেছেন, যে নেশনসের মধ্যে আমার, আপনার, আমাদের সকলের অংশগ্রহণ থাকবে। এবং এই অংশগ্রহণের মাধ্যমে 71 সনে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের পূর্বপুরুষরা যে ত্যাগ করেছেন, সেই ত্যাগের প্রতিফলিত হবে। 24-এর গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থানে আমাদের শত শত ছাত্র যুবক ভাইয়েরা প্রাণ দিয়েছেন, হাজার হাজার ছাত্র যুবক ভাইয়েরা আহত হয়েছেন, তাদের প্রতিফলিত হবে। আর দেখুন, এই যে 24-এর গণ অভ্যুত্থান, এটা কিন্তু শুধুমাত্র একটা কোনো রাজনৈতিক দলের একক কোনো অংশগ্রহণ না, সমগ্র রাজনৈতিক দল, পেশাজীবী, এবং আপনারা আমাদেরকে এখন পর্যন্ত মানে খুবই শিহরিত করে, আপনাদের নিশ্চয়ই মনে আছে রাওয়া ক্লাব থেকে রিটায়ার্ড আর্মি অফিসারদের নেতৃত্বে 50 জন বা 60 জন 70 জনের একটা মিছিল বের হয়েছিল। সংখ্যায় 50 জন 60 জন থাকতে পারে, বাট সিগনিফিকেন্সটা ছিল 50 লক্ষ 60 লক্ষর চেয়ে বেশি। অর্থাৎ সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল। কেন? গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য। কেন? রেইনবো নেশনস প্রতিফলিত হওয়ার জন্য। কেন? একজন সাংবাদিক, একজন কবি, একজন বুদ্ধিজীবী, একজন লেখক, একজন পেশাজীবী, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, প্রত্যেকের মতামতের ভিত্তিতে যেন একটা নতুন বাংলাদেশ হয়, যে কারণে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। জি, নিশ্চয় আপনি বলছিলেন, আমাদের মনে আছে যে কার্টুন আঁকার জন্য একজনকে কিন্তু জেলখানায় যেতে হয়েছে এবং মারা গিয়েছিলেন কিশোর সাংবাদিক। তো সো আপনি যেটি বললেন যে একজন কার্টুনিস্ট বলি, সাংবাদিক বলি, ডাক্তার বলি, ইঞ্জিনিয়ার বলি, প্রত্যেকে যাতে যার যার পেশায় স্বাধীনভাবে তার জীবনযাপন করতে পারে, গণতন্ত্র থাকে, বিচারহীনতার সংস্কৃতি না থাকে। কিন্তু দুঃখজনক ব্যাপার যেটি সবাই আমরা এখন বলবার চেষ্টা করছি, সবাই বলছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশে একটা আমিত্ব একটা ব্যাপার ছিল, আমি, আমার বাবার, আমার দেশ, এবং এই কথাগুলো কিন্তু একটা সময় বেশ প্রচলিত ছিল। আমি জানি না সেই ঘৃণা স্তম্ভের মধ্যে এখন আমাদের এই শিক্ষার্থীরা, তরুণরা কি দেখিয়েছেন, সেটি নিশ্চয়ই জাতি দেখছেন, সারা বিশ্ববাসী দেখতে পাচ্ছেন। আমি যদি একটু প্রসঙ্গে চলে আসি, যে আমরা তো রেইনবো নেশনের প্রত্যাশা করছি, জনাব তারেক রহমান 31 দফার ঘোষণা দিয়েছেন, এবং এখানে আরও নতুন কিছু যোগ হতে পারে সেটি হচ্ছেন। এবং আমরা গত বেশ কয়েক মাস থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি দেশের প্রত্যেকটি জেলায় তার যে আলাপ আলোচনা, কথাবার্তা, সব কিছুর মধ্যে দিয়ে সবাইকে ধৈর্যের সাথে মোকাবেলা করবার জন্য কথা বলছেন। কোনো সহিংসতার বিরোধিতা তিনি করছেন, যাতে ধর্মীয় কোনো উগ্রবাদিতা না হয় সেগুলি তিনি বলছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব গ্রহণ করবার পর আমরা দেখতে পাচ্ছি যে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রায় 6 মাস শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে যে বিএনপির পক্ষ থেকে নির্বাচন একটা তাগিদ দেওয়া হচ্ছে, জামাতের পক্ষ থেকে নির্বাচন হবে কি হবে না সেটা নয়, আবার ছাত্ররা একটা রাজনৈতিক দল ঘোষণা করার কথা বলছেন। সে অবস্থায় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ফ্যাসিস্ট রিজিমকে, ফ্যাসিস্টের 5ই আগস্টকে স্মরণীয় করে রাখতে 5ই আগস্ট নির্বাচন দেওয়া যায় কি না তারা প্রস্তাব করেছেন। তো আপনি এই যে সর্বশেষ যে রাজনৈতিক পরিস্থিতি, ছাত্রদের এক ধরনের বক্তব্য, বিএনপি একটা বড় দল হিসাবে তাদের একটা বক্তব্য, জামায়াতে ইসলামও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া, সব মিলিয়ে সর্বশেষ পরিস্থিতিকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, বিএনপি হচ্ছে একটা অন্তর্ভুক্তিমূলক একটা রাজনৈতিক দল, অর্থাৎ সকলের মতের প্রতি শ্রদ্ধাশীল। বাট বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, উই হ্যাভ আওয়ার ওন ভিশন অ্যান্ড মিশন। সো আমরা, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন, বিপ্লব উত্তর বাংলাদেশ, এক নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশকে আমরা দেখতে পাই। শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে, ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন অকাতরে, একটাই উদ্দেশ্য ছিল দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, দেশকে
আগের রাষ্ট্রে ফেরত নিয়ে যাওয়া এবং কথা বলার অধিকার পাওয়া, আইনের শাসন পাওয়া। দেখুন 2014 সনের নির্বাচন কেমন হয়েছে সকলেই জানি, 18-24। অতএব জাতীয় সংসদ নির্বাচন এটা শুধুমাত্র বিএনপি না, সারা বাংলাদেশের আবাল বৃদ্ধ জনতার একটা প্রাণের দাবি। অফকোর্স সেই দাবিটার প্রতি সম্মান রেখেই এবং বর্তমান অবস্থার প্রেক্ষিতে জনাব তারেক রহমান সাহেব স্পষ্টভাবেই বলেছেন যে আমরা একটা যৌক্তিক সময় নির্বাচনটা চাই। অর্থাৎ যৌক্তিক সময়, রিজনেবল টাইম। রিজনেবল টাইমটা কি? আমার দৃষ্টিতে রিজনেবল না, ইন দ্য আই অব দ্য পাবলিক কোনটা রিজনেবল হয়। ইট ইজ নট সাবজেক্টিভ যে বিএনপি কোনটা রিজনেবল মনে করে সেটা কিন্তু না। ইন দ্য আই অফ দ্য সোসাইটি অফ অর্ডিনারি পিপল রিজনেবল কোনটা মনে করেন সেটাই আমরা চাই। অফকোর্স যৌক্তিক সময় নিশ্চয়ই বছরের পর বছর নয়, যৌক্তিক সময়টা যৌক্তিকভাবে বিবেচনা করে যৌক্তিকতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। কারণ একটা কথা মনে রাখা দরকার, রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত নেয়ার জন্য একমাত্র সোপান হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এখন জনগণ যাদেরকে নির্বাচিত করবেন তারাই জনগণের রাষ্ট্র কাঠামোতে আসবেন এবং জনগণের সেবায় নিয়োজিত থাকবেন। বিএনপি আসলো কি আসলো না, বিএনপি কিন্তু সেটা বলছে না। বিএনপি বলছে যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, যেন রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের হাতে যেন ক্ষমতাটা চলে যান। নিশ্চয়ই নিশ্চয়ই সেটাই তো প্রত্যাশা আমরা চাই, এবং আমরা মনে করি যে জনগণ যেহেতু ক্ষমতার মালিক এবং যেটি সবসময় বিএনপি বলে থাকে জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জায়গায় যাতে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হবেন, এবং আমরা জানি যে গত 15 বছর যাদের বয়স এখন 30-35 প্রায় 40-এর কাছাকাছি অনেকে, তারা কিন্তু কেউই ভোট দিতে পারেনি, এবং অনেকেই আছেন যারা ভোট কেন্দ্রে জানে, যারা ভোট দিবার কথা ছিল ভোট কেন্দ্রে জানে, তা নাহলে 2-3% ভোটকে হঠাৎ করে 42% ভোটে বাড়িয়ে বলা টলা, এসব নানা রকম কল্পকাহিনী কিন্তু আমাদের জানা আছে। ইতিহাসও কিন্তু একটা সময় সেগুলি লিখবে এবং কথা বলবে। ইতিহাসকে কখনো আমরা মুছে ফেলতে পারবো না। এখন যে নির্বাচনের কথা বললেন, আমরা বিগত 3টি নির্বাচনের কথা যদি বলি, তাহলে আমি দামি যে নির্বাচন হয়ে গেল এবং দিনের ভোট রাতে যেটি করে ফেললো, এই যে নির্বাচনী অপরাধের সাথে যারা জড়িত, নির্বাচন কমিশন বলি, পুলিশ বলি, প্রশাসন বলি, রিটার্নিং অফিসার বলি, বিশেষ করে বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকারের নামে যে জালিয়াতিটি করেছেন, এবং এই যে নির্বাচনী অপরাধী যুক্ত যারা রয়েছেন তাদেরকে, এবং বিচারপতি খায়রুল হক, আমি জানি না রাষ্ট্রের কি অবস্থায় আছেন, বিচারপতিদেরকে কোনো কারণে অন্যায় করলে তারা কি ক্ষমার ঊর্ধ্বে কিনা, রাষ্ট্র কি সেটা আমাদের কোনো আইন আছে কিনা। তো এই যে পরিস্থিতি তৈরি করে 3টি নির্বাচনকে বাংলাদেশের মানুষকে ভোট বঞ্চিত করলো, বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করলো, বিশেষ করে বিচারপতি খায়রুল হক নিয়ে আপনার বিশ্লেষণ কি? দেখুন, আইনের ঊর্ধ্বে কিন্তু কেউই না। সর্বজন স্বীকৃত যে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এবং খায়রুল হক দুইজনই সমানভাবে অপরাধী। আমরা বিভিন্ন সময় আইনজীবীদের পক্ষ থেকে দাবি জানিয়েছিলাম, জনাব খায়রুল হক সাহেবের বিচার এমন হওয়া উচিত যেন ভবিষ্যতে যিনি প্রধান বিচারপতির আসন অলঙ্কৃত করবেন তার যেন মনে হয় যে বাংলাদেশে একজন প্রধান বিচারপতি ছিলেন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন এবং ধ্বংসের কারণে তার শাস্তি এটা হয়েছে। সো দ্যাট পরবর্তীতে কেউ যেন কখনো আরেকজন নতুন খায়রুল হকের জন্ম না হয়। আর নির্বাচন কমিশনারদের কথা বলেছেন, দেখুন 2014 সনের নির্বাচন 154 জন ব্যক্তিকে, অনির্বাচিত ব্যক্তিকে শপথ পড়ানো হয়েছিল। 154টা আসনে কোনো নির্বাচন হয়নি। 2018-তে আপনি যা বললেন, দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে, সব কিছু করা হয়েছে। আমরা মনে করি 2014, 2018 এবং 24 এই নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন, স্টার্ট ফ্রম দ্য চিফ ইলেকশন কমিশনার, তাদের প্রত্যেকেরই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো উচিত। এই কারণে ভবিষ্যৎ প্রজন্ম বা বর্তমান প্রজন্ম যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট রেজিমকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, ভবিষ্যতে যেন নতুন কোনো ফ্যাসিজম বাংলাদেশে মাথা উঁচুতে দূরের কথা উকি দেওয়ার সাহস না পায়, এবং সেই জন্য যারা কুশীলব আছেন প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। এই কারণেই দেখুন, বাংলাদেশের ইতিহাস 1971 থেকে এই পর্যন্ত অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু আজকে আমরা এই সমাজ ব্যবস্থায় এসেছি। এই সমাজ ব্যবস্থা যদি আপনারা খুব স্পষ্টভাবে বিবেচনা করেন, বাংলাদেশের মানুষ কিন্তু সর্বদাই গণতন্ত্র প্রেমিক।
গণতন্ত্রকে লালন করেন। অনেকেই গণতন্ত্র ডেমোক্রেসির যথাযথ সংজ্ঞাটা অনেকে আমরা কম বুঝি বা না বুঝি, কিন্তু আমি আমার ভোটে আমার প্রতিনিধি নির্বাচন করব, সেটা কিন্তু একজন গ্রামের অর্ধশিক্ষিত বলেন বা অশিক্ষিত মানুষ বলেন, তারাও কিন্তু সেই দাবিটা করে আসছে। এই যে নির্বাচন ব্যবস্থাটাকে ভেঙে ফেলেছে বা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ফ্যাসিস্ট রেজিম, সেই ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থা থেকে উত্তরণ যেমন প্রয়োজন, ঠিক তেমনিভাবে এই নির্বাচন ভাঙার প্রশ্নে যারা জড়িত ছিলেন প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত। সেক্ষেত্রে খায়রুল হক সাহেবের কথা আপনি একটু উল্লেখ করলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা আইনজীবী, আপনাদের কাছে আইনের অনেক ব্যাখ্যা আছে, আপনারা ভালো বলতে পারবেন, কিন্তু যিনি এই তত্ত্বাবধায়ক সরকারকে এই যেটি রায় ছিল, রায়কে তিনি জালিয়াতি করে পরবর্তীতে আবার নতুনভাবে একটা সংক্ষিপ্ত আবার পরে বড় রায় কি কারিশমা করে তিনি সেখানে করলেন। তো এই যে বিচারপতি খায়রুল হক নিয়ে আমরা খালি অবজারভেশনই শুনতে পাচ্ছি, কিন্তু কি করা উচিত? তাকে আইনের আওতায় আনতে কি গ্রেফতার করার প্রসঙ্গে আসতে পারে কিনা, মামলা হতে পারে কিনা, আপনি কিভাবে? আমি যতটুকু জেনেছি ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। অফকোর্স রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু রাষ্ট্র কাঠামো যারা নিয়ন্ত্রণ করছেন বা চালাচ্ছেন তাদের কিন্তু দায়িত্ব যে এই খায়রুল হক সাহেবদের মতো যারা কুশীলব ছিলেন বা এখনো আছেন তাদেরকে আইনের আওতায় আনা। কেননা দেখুন, আসলে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থাটা ছিল বাংলাদেশে সর্বজন গ্রহণযোগ্য, এবং 1991-এ প্রথম যে নির্বাচন হয়েছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন ছিল 1991, এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে যে নির্বাচন প্রক্রিয়া চলছিল, হয়তোবা 2014 সনে, 18 সনে বা 24-এর এই যে নির্বাচনের ধারাবাহিকতাটা ছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যদি থাকতো বাংলাদেশের পরিস্থিতি উড হ্যাভ বিন ডিফারেন্ট। তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা জালিয়াতি না, এটা তো জালিয়াতি বলা যায় না, উনি জেনে শুনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলোপ করেছেন এইভাবে, এবং যেন বাংলাদেশে ফ্যাসিজমকে কায়েম করা এবং প্রলং করার জন্য সুযোগ করে দিয়েছেন। শেখ হাসিনার যেমন বিচার হচ্ছে বা হবে, ঠিক তেমনিভাবে খায়রুল হকেরও বিচার হওয়া উচিত, এবং রাষ্ট্রের দায়িত্ব জনাব খায়রুল হককে আইনের আওতায় এনে যথাযথ পদক্ষেপ নিয়ে তাকে তার বিচার সাধন করা। এটা রাষ্ট্রের দায়িত্ব এবং জনগণেরও প্রাণের দাবি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা রাষ্ট্র কাঠামো নিয়ন্ত্রণ করছেন এবং পরিচালনা করছেন অনতিবিলম্বে জনাব খায়রুল হকের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং তাকে আইনের আওতায় আনা হবে। আমরা তো জানি যে পতিত সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, পার্শ্ববর্তী দেশে অবস্থান করছেন, এবং একটা কথা তো কথিত এবং যেটি প্রমাণিত সত্য, সেটি হচ্ছে গিয়ে মুজিব পরিবারের কেউই কিন্তু দেশে নেই, এবং আমরা 2, 3 তারিখ, 4 তারিখ, ইভেন 5 তারিখের মধ্যে দেখেছি আমরা সবাই কিন্তু তার সেই পরিবারে যারা আছেন সবাই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কিন্তু বিচারপতি খায়রুল হক কোথায় আছেন এটি কি জানা আছে জনগণের বা আমাদের? আমরা এটা স্পষ্টত এখনো কেউই জানি না উনি কোথায় আছেন। মুজিব পরিবার বা শেখ পরিবার যেটা বললেন যে আসলে দেখতে পাচ্ছি নাই তারা, খায়রুল হক সাহেব কোথায় আছেন? হ্যাঁ, খায়রুল হক সাহেবের বিষয়টা আমরা ওই রকম ভাবে অবগত না। দেখুন, একটু আগে যে কথাটা বললাম যে রেনবো নেশন, মুজিব নেশনস এবং শেখ নেশনস, বাংলাদেশটা কিন্তু একটা মুজিব নেশনসই হয়ে গেছিল। আমি যতটুকু মনে পড়ে 66 মেম্বার অফ পার্লামেন্ট ছিল ওই শেখ হাসিনার আত্মীয় স্বজনের মধ্যে, ইনক্লুডিং ঢাকা সিটি কর্পোরেশন, ইভেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট, অর্থাৎ মুজিব ল্যান্ড করা হয়েছিল বাংলাদেশকে। তো এই মুজিব ল্যান্ড থেকে উত্তরণ ঘটানোর জন্য এই মুজিব ল্যান্ড করার ক্ষেত্রে যাদের সহযোগিতা ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষ, প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। এবং জনাব খায়রুল হক সাহেব আমরা শুনিনি এখন পর্যন্ত তিনি দেশে বা বিদেশে, বাট যেখানেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা উচিত দেশের স্বার্থে। 31 দফার কথা নানাভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করব, এবং এটা নিয়ে দেখছি আমরা সারা দেশে একটা ক্যাম্পেইন চলছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু 31 দফা নিয়ে বিএনপির পক্ষ থেকে নানা রকমভাবে তারা তাদের প্রচার প্রচারণা করছে। আমি যদি একটু আসি 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা, আমরা ফ্যাসিস্ট রিজিমের যে অন্যায় অত্যাচার তার মধ্যে একটা অন্যতম ঘটনা হচ্ছে 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা। আমি যতটুকু জানি 161-এ জবানবন্দিতে তারেক রহমানের নাম ছিল না, যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু সেখানে বলেনি। 11 সরকারের সময় কিন্তু, যেখানে 11 সরকার সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে জনাব তারেক রহমান সাহেবকে, সেখানেও কিন্তু তারেক রহমান সাহেবের নাম ছিল না, এবং পরবর্তী চার্জশিটেও কিন্তু তারেক রহমানের নাম ছিল না। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তৃতীয়বার বা কোনো এক সময় চতুর্থবার
তারেক রহমান সাহেব সহ অন্যান্যদের নাম সেখানে দেওয়া হলো। এখানে যেটা আশ্চর্যের বিষয়, যেটা আমাদের কাছে তখনই আমাদের কাছে খটকা লেগেছিল, যে মুফতি হান্নান তিনি এই মামলার আসামি ছিলেন, তাকে যখন আদালতে নেওয়া হয় তার সঙ্গে অন্যান্য আসামি যারা ছিলেন তাদের সবাইকে তিনি হাতের নখ দেখিয়ে বলেছেন যে আমার হাতের নখ তুলে নেওয়া হয়েছে। তখন তার কাছ থেকে আরেকবার একটা 164 নেওয়া হয়। যতটুকু আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে 164 কিন্তু দুবার নেওয়ার কোনো রকম কোনো রীতি বাংলাদেশের ইতিহাসে বা 400 বছরের ইতিহাসে কোথাও এই সাবকন্টিনেন্টে নেই। কিন্তু এর মধ্যে হঠাৎ করে মুফতি হান্নানকে অন্য একটি মামলায় ফাঁসি দিয়ে দেওয়া হলো। তো 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, সেই হামলা নিয়ে এই অসত্য বয়ানের মাধ্যমে তারেক রহমান সহ অন্যদেরকে অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে আপনার বিশ্লেষণ। দেখুন, 21শে আগস্টের যে হত্যাযোগ্য বা হামলা অত্যন্ত নিন্দনীয়, এবং তৎকালীন সময়ে বিএনপি নেতৃত্বাধীন যে সরকার ছিল তাঁরা কিন্তু চেষ্টা করেছেন প্রকৃত ঘটনা বের করার জন্য, যে কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন এফবিআইকে আমন্ত্রণ জানিয়েছিলেন, স্কটল্যান্ড ইয়ার্ডও এসেছিলেন, এবং তৎকালীন সময়ের বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা ওয়াজেদ এফবিআই এবং স্কটল্যান্ড ইয়ার্ডকে এন্টারটেন করেননি, অর্থাৎ সুযোগ দেননি ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করার জন্য। এটা একটা প্রথম ছিল। আর গোড়ার দিকে যদি যাই, 21শে আগস্টের যে জনসভাটা হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে, আচ্ছা, সেই মুক্তাঙ্গনের জনসভা 21শে আগস্টের দিন বিকাল 4টায় হওয়ার কথা ছিল, অল অন এ সাডেন, এবং ডিএমপির অনুমোদনও ছিল ওই মুক্তাঙ্গনে, এবং পুলিশও ডিপ্লয়মেন্ট ছিল মুক্তাঙ্গনে। অল অন এ সাডেন আধা ঘন্টার নোটিসে নিয়ে গেল হলো তাদের অফিসের সামনে এবং একটা ট্রাকের উপরে। সো এইটাই একটা কোয়েশ্চেন জন্ম দেয় যে হঠাৎ করে ওখানে কেন। এবং আপনি নিশ্চয়ই তৎকালীন সময়ের পত্রপত্রিকা যদি পড়েন, ভারতের বিখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার একটা বিশ্লেষণ করেছিলেন, এবং কাদের সিদ্দিকী সাহেব সংসদে দাঁড়িয়ে কথা বলেছিলেন 21শে আগস্টের ওই হামলার সময় যে প্রকৃত ঘটনাটা কি, এবং তখন কিন্তু তাদের বয়ানে অনেক কিছু বের হয়ে আসছিল। কিন্তু ওই যে চোরে না শুনে ধর্মের কাহিনী, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন তখন প্রকৃত ঘটনাটাকে উদ্ঘাটন করার সুযোগ ছিল, তিনি সেটা না করে রাজনৈতিকভাবে 21শে আগস্টকে ব্যবহার করলেন, এবং কি করলেন, জনাব তারেক রহমান সাহেবকে 21শে আগস্টের মামলায় অন্তর্ভুক্ত করলেন। আপনি যথার্থই বলেছেন, তারেক রহমান সাহেবের নাম কখনোই ছিল না। ইভেন 111-এর সরকার ছিল বিএনপির জন্য তৎকালীন সময়ে সবচেয়ে হস্টাইল সরকার। সেই সময় থার্ড চার্জশিট দেওয়া হয়, সেই চার্জশিটে জনাব তারেক রহমান সাহেবের নাম ছিল না। 2009 সনে ক্ষমতায় আসার পরে সংসদে দাঁড়িয়ে হাসিনা প্রথম বললেন যে জনাব তারেক রহমান সাহেব এই মামলায় জড়িত, এবং তার সাথে সাথে জিক্সার মতে সমস্ত মন্ত্রীরা বলা শুরু করলো, যেই কথা সেই কাজ। 2011 সনে কোর্টে একটা অ্যাপ্লিকেশন করলেন নতুন তদন্তের জন্য, এবং তদন্ত কর্মকর্তাকে আব্দুল কাহার আকান্ত, যিনি আওয়ামী লীগ থেকে নৌকা মার্কা নির্বাচন করেছিলেন, তাকে দেয়া হলো। তিনি 234 পৃষ্ঠা একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছেন। সেই 234 পৃষ্ঠা সাপ্লিমেন্টারি চার্জশিটের 43 নম্বর পৃষ্ঠায় 2.5 লাইন একটা বক্তব্য দিয়েছেন, যে তার ভাষায় মুফতি হান্নান হাওয়া অফিসে গেছেন, তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন। সেইখানে আরও 3-4 জন বিএনপি নেতা ছিলেন, যথাক্রমে টুকু সাহেব ছিলেন, কায়কোবাদ সাহেব ছিলেন, লুৎফুজ্জামান বাবর ছিলেন, এবং তারেক রহমান সাহেবকে সালাম দেওয়ার পরে তারেক রহমান সাহেব তার ভাষায় মুফতি হান্নানকে বলেছেন যে ওনাদের সাথে যোগাযোগ রাখবেন। এইটাই ছিল কথোপকথন, আর কিচ্ছু নেই। এই কথোপকথনের উপর ভিত্তি করে মুফতি হান্নানকে 167 দিন রিমান্ডে নেওয়া হলো, যা বললেন আপনি, নখ উঠি। তারপরে একটা 164 করা হলো, দ্বিতীয় 164 এইটাই, এবং এই 164-এর ভিত্তিতে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হলো। এবং সবচেয়ে ন্যাক্কারজনক এবং আইনের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত কাজ যেটা করলো, মামলা তো একতরফাভাবে হতে লাগলো। যেহেতু মুফতি হান্নান এই মামলার প্রধান এবং একমাত্র সাক্ষী ইন রিগার্ডস টু মিস্টার রহমান, মুফতি হান্নান যদি কাঠগড়ায় দাঁড়ায় সত্য প্রকাশ করবে, কারণ জোরপূর্বক 164 নেওয়ার পরে জেলখানায় গিয়ে উনি সাথে সাথে রিট্রাকশনের একটা অ্যাপ্লিকেশন দিলেন জেল কর্তৃপক্ষের মাধ্যমে, যে আমার জবানবন্দিটা
টর্চারের মাধ্যমে আদায় করা হয়েছে, আমি সেটা প্রত্যাহার করতে চাই। আচ্ছা, দর্শকদের পরিষ্কার করি একটু। দ্যাট মিনস 164 যখন দ্বিতীয়বার নিল সেটা তিনি জেলখানে গিয়ে প্রত্যাহার করলেন, যেদিন গেলেন তার পরের দিনই তিনি প্রত্যাহার করলেন। আচ্ছা, প্রত্যাহার করলেন এই মর্মে লিখিতভাবে যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ জেল সুপারের মাধ্যমে তিনি নিবেদন করলেন কোর্টের কাছে, রেকর্ডে আছে তো, যে আমাকে জোরপূর্বক ভাবে জবানবন্দি নেওয়া হয়েছে, আমি স্বেচ্ছায় দেইনি। সে অ্যাপ্লিকেশনটাও পেন্ডিং থাকলো। আর সবচেয়ে বড় কথা আপনি যেটা বললেন, শেখ হাসিনা ওয়াজেদ, আব্দুল জলিল মরহুম, এরকম আওয়ামী লীগের 46 জন নেতা কর্মীর নেতৃত্বের, নট কর্মীর, তখন 161 নেওয়া হলো জরুরি অবস্থার সময়। সেই 161-এ শেখ হাসিনা কোনোদিনও জনাব তারেক রহমান সাহেবের নামটা বলেননি। যে কারণে আমি বললাম শেখ হাসিনা ওয়াজেদের সুযোগ ছিল প্রকৃত ঘটনাটা বের করার জন্য, কিন্তু চুরে না শুনে ধর্মের কাহিনী, তিনি এই 21শে আগস্টকে রাজনৈতিকভাবে ব্যবহার করলেন এবং জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করার জন্য, কলুষিত করার জন্য ওনার নামটা নিয়ে আসলেন। এবং যে কথাটা বলছিলাম, 164 রিট্রাকশন অ্যাপ্লিকেশন দিল, ওই ভয় একটা কাজ করছিল, যে কারণে মামলার রায় ঘোষণার আগে অন্য একটা মামলায় তড়িঘড়ি করে 2017 সনে মুফতি হান্নানকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে হত্যা করা হলো। কেন? কারণ মামলার যেহেতু প্রথম আসামি, প্রধান সাক্ষী মুফতি হান্নান, ওনাকে তো তখন কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কাঠগড়ায় দাঁড় করানো মানেই তিনি সত্যটা প্রকাশ করবেন। যেন সত্য প্রকাশ না করতে পারেন সেই জন্য মুফতি হান্নানকে ফাঁসিতে ঝুলানো হলো এবং জনাব তারেক রহমান সাহেবকে অত্যন্ত ইল্লিগেলি, এটা শুধু ইল্লিগেল না, আমাদের এই পাক ভারত উপমহাদেশের 450 ইয়ার্সের আমাদের আইনি প্রক্রিয়ার মধ্যে নাই দ্বিতীয় একটা জবানবন্দি গ্রহণ করে সেই জবানবন্দির ভিত্তিতে কাউকে একতরফাভাবে সাজা দেওয়া। শুধু সাজাটা দিয়েছিলেন একটাই কারণ, জনাব তারেক রহমান সাহেব এদেশের মা মাটি মানুষের রাজনীতি করেন। জনাব তারেক রহমান সাহেব যুবকদের কথা বলেন, শ্রমিকের কথা বলেন, কৃষকের কথা বলেন, আমাদের কথা বলেন, দেশকে স্বয়ংসম্পূর্ণ করার কথা বলেন, তিনি সার্বভৌমত্বের কথা বলেন। যে আমার আরেকটু মনে পড়ছে যে যখন 164-এর কথা প্রসঙ্গ আনলেনি, যে এই সাবকন্টিনেন্টের ইতিহাসে 400-500 বছরের ইতিহাসের মধ্যে নেই যে দ্বিতীয়বার 164 নেওয়া হয়। এবং আপনি যেটি বললেন এটা এখন মানুষ কিন্তু জানতে পারছে, বুঝতে পারছে যে মুফতি হান্নানকে তড়িগড়ি করে অন্য একটি মামলা, আমার কাছে মনে আছে যে বোধহয় সিলেটে আনোয়ার বাংলাদেশ হাই কমিশনার, তার উপর বোমা হামলার একটা মামলায় তাকে তড়িগড়ি করে ফাঁসি দিয়ে দিল। যে ফাঁসির কারণটা ছিল, যদি মুফতি হান্নান বেঁচে থাকে তাহলে পুনরায় সে আদালতে দাঁড়িয়ে আবার বলে কিনা না তারেক রহমান সম্পর্কে আমার কোনো রকমভাবে কোনো অভিযোগ নেই। এই প্রসঙ্গটা কথা বলতে চাই, সেখানে কিন্তু দর্শকদের জানবার জন্য আপনার সাথে শেয়ার করছি, যেহেতু আজকে কোনো তর্ক নয়, বিতর্ক নয়, মানুষকে জানবার জন্য আমরা সহযোগিতা করছি। সেটি হচ্ছে যে মুফতি হান্নানকে বলা হয়েছিল সে আলমার্কাজুলের একটি অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে সে হাওয়া ভবনে গিয়েছেন, সেখানে তারেক সাহেব সাথে দেখা হয়েছেন। পরবর্তীতে সেই গাড়ি কোথায় থেকে গিয়েছে, গাড়ির নম্বর, বিআরটিএতে কোথাও গিয়ে কিন্তু সেগুলির কোনো সাক্ষ্য প্রমাণ সেগুলি করা সম্ভব হয়নি। তো যা আমাদের জন্য খুবই দুঃখজনক ও লজ্জার। এবং সে কারণে যদি আমরা বলি যে এই 15 বছরের রিজিমে, 15-16 বছরের রিজিমে যে ফ্যাসিস্ট সরকারে বিশেষ করে তার যে একনায়কতন্ত্র করবার যিনি অপচেষ্টা করেছিলেন শেখ হাসিনা এবং তার পতিত সরকারের যারা জুলাই বিপ্লবে প্রচুর 1000 থেকে 1500 শিক্ষার্থী ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের যদি বিচার শুরু তো নিশ্চয়ই হয়েছে, শুরু হয়ে যাবে, তাহলে যদি বিচার প্রক্রিয়ায় তাদের শাস্তি হয় তাহলে আগামী নির্বাচনে এই যারা ডাট সাইটের নেতা যারা বলতো যে এরা তার বাপের দেশ, তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? দেখুন, তারা নির্বাচনে অংশগ্রহণ তো দূরের কথা, তারা তো এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতেই নেই, ভূখণ্ডই তো নেই। ভূখণ্ডে নেই কেন? কারণ নিজের চোর, নিজের ডাকাত সে তো জানে, যে কারণে তো তারা পালিয়ে বেড়াচ্ছে এবং দেশের সীমানার বাইরে তারা পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তো আগামী নির্বাচন দেখুন, যে নির্বাচনটা আসবে সেই নির্বাচনে অফকোর্স দেশের মানুষ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না। বাট একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার চেতনাবোধ থেকে আমার অভিপ্রায় থাকবে, যাদের বিরুদ্ধে, যাদেরকে এই রাষ্ট্রীয় ক্ষমতার থেকে সরানোর জন্য শত শত যুবক ছাত্র প্রাণ দিয়েছেন, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন, তাদের রক্তের প্রতি সকলের একটা সম্মান এবং শ্রদ্ধাবোধের জায়গা আছে। এবং সেই সম্মান এবং শ্রদ্ধাবোধের জায়গা থেকে বাংলাদেশের মানুষ নতুন করে এই আওয়ামী লীগ নামক যে সংগঠনের কথা আপনারা ইঙ্গিত করছেন বা কেউ কেউ ইঙ্গিত করছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্ভব না।
কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোথাও কিন্তু সেভাবে তারা কোনোরকমভাবে আনুষ্ঠানিকতা কোনো কিছু পালন করতে পারছে না। কিন্তু এর মধ্যে আমরা দেখলাম তারা এই ফেব্রুয়ারি মাসে মাসব্যাপী তারা নানা রকম কর্মসূচি ঘোষণা করেছে এবং একটা কর্মসূচির, আমি অনেকগুলি কর্মসূচির একটা 18ই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের কথা বলেছে। তো আপনি কিভাবে দেখেন যে তাদের দেখুন এই কাজগুলো করছে আসলে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা, সেই চেতনাকে কুলসিত করার জন্য করছে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবেই, কারণ 5ই আগস্টের পরে ওনার ছেলে আমেরিকা থেকে বিবিসি, রয়টার সহ সবাইকে বক্তব্য দিয়েছেন যে আমি বা আমার পরিবার আর কেউ বাংলাদেশের রাজনীতি করব না, আমরা কেউ আর আওয়ামী লীগ করছি না, করব না। অল অন এ সাডেন আবার তারা এগুলা করে যাচ্ছেন। এটা হচ্ছে কি রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এবং বর্তমান প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন যে সরকার আছেন সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য একটা অপপ্রয়াস। বাংলাদেশের মানুষ ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করছে। আমরা বাংলা একাডেমিতে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘৃণা চত্বর দেখেছি। তো এই সমস্ত যে কাজগুলা করছে এগুলো ঝটিকাভাবে ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ। বাস্তবে আসলে কতটুকু দেখা যায় সেটা সচেতন মহল খুব ভালোভাবে বুঝতে পারছেন। মানে দেশের জনগণ আসলে গ্রহণ করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেগুলি ফেসবুকের মধ্যেই, তাও আবার কারো স্বাক্ষর বা কোনো কিছু কিন্তু সেটা আমরা দেখতে পাই। আরেকটি অভিযোগের কথা বলি, সবকিছুই আপনার সাথে শেয়ার করছি। দেখেন, পতিত আওয়ামী সরকারের আমলে একটা বড় ঘটনা ছিল যে জঙ্গি তকমা, এবং আমরা দেখেছি যে হলি আর্টিজেন থেকে শুরু করে, হলি আর্টিজেনের রহস্য কিন্তু এখনো উদ্ঘাটিত হয়নি। আমরা বাংলাদেশের যখন মিডিয়া দেখতে পেলাম যে হলি আর্টিজেনের একজনের মৃত্যুর সংবাদ, ভারতীয় সংবাদ মাধ্যম সেখানে বলছে 3 জন মারা গিয়েছে, মানে আমাদের আগেই তারা খবর পেয়ে গিয়েছে। তো এই যে জঙ্গি তকমা লাগানো পতিত সরকারের একটা বড় ধরনের একটা অস্ত্র ছিল কিনা, এবং আমরা দেখেছি যে অনেক পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। অনেককে এখন যেটা অভিযোগ দেখছি, জাহাজ বাড়ির মতো ঘটনা আমরা দেখতে পেয়েছি। অভিযোগ করা হচ্ছে যে যাদেরকে জঙ্গি তকমা লাগিয়ে তাদেরকে সেখানে বলা হতো যে সে তার লাইভ জ্যাকেট পরেছিল যেখানকার মধ্যে বোম লাগানো ছিল, কিন্তু তার আগেই তাদেরকে ইনজেকশন পুশ করে তাদেরকে অচেতন করে সেখানে নিয়ে ফেলে রাখা হতো। আপনি এই জঙ্গি তকমা লাগানোর বিষয়টাকে কি হবে? দেখুন, এটা ছিল একটা আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদী শক্তির প্রেসক্রিপশন। কেন? বাংলাদেশ একটা শান্তিপ্রিয় মুসলিম দেশ। আমাদের এই ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু ধার্মিক, বাট উগ্রবাদী না। যে কারণে কিন্তু অনেক জায়গায় আছে, যেমন চট্টগ্রামের মিরসরাই বা কোন একটা উপজেলায় আছে যে মসজিদ এবং মন্দির একটা ওয়ালের মধ্যে বিভাজন। এটা হচ্ছে ধর্মীয় সম্প্রীতির একটা দেশ। এই ধর্মীয় সম্প্রীতির দেশটাকে ধর্মের নামে কলুষিত করার জন্যই কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ এই কাজগুলো করতেন। কেন? একটাই কারণ ছিল, ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য। বিকজ তিনি পশ্চিমা বিশ্বকে দেখাতেন যে বাংলাদেশের মুসলমান মানুষ উগ্রবাদী। তার নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য। শুধুমাত্র এখন কেন, আপনি তখন কেন 2001 থেকে 2006 যখন বিএনপি নেতৃত্বাধীন সরকার ছিল, আমেরিকা স্টেট ডিপার্টমেন্টে গিয়ে সে বলেছে যে লাদেনের বংশধররা বাংলাদেশে আছে। তো এই প্রত্যেকটা ধাপ কিন্তু প্রেসক্রিপশনের মধ্যে হতো এবং তিনি এই কাজগুলো করতেন এবং তার যারা অ্যাক্টিভ পারপিট্রেটর ছিলেন তারা এই কাজগুলো করতেন শুধুমাত্র ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য। এতে যে রাষ্ট্রের ক্ষতি হতো, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি বিনষ্ট হয়েছে সেদিকে তাদের খেয়াল ছিল না। এবং আই ফার্মলি বিলিভ এখন পশ্চিমা বিশ্ব বুঝতে পেরেছে আসলে জঙ্গি একটা খেলা ছিল। প্রকৃত অর্থে যে অর্থে হাসিনা জঙ্গিবাদকে বুঝাতেন সেইটা কখনোই বাংলাদেশে ছিল না। কারণ সেটাতে গত 5-6 মাসে তো কোনো জঙ্গি আস্তানাও পাইনি, কিছুই পাইনি। আর আমরা দেখেছি যে গত নির্বাচনের পূর্ববর্তী সময় শেষ 2-3 মাসে জঙ্গি আস্তানার কোনো মানে মনে হচ্ছে ঘরে ঘরে জঙ্গি আস্তানা তৈরি হয়ে গেছে। কোথায় একটা গ্রামের মধ্যে সেখানে গিয়ে জঙ্গি আস্তানা, এবং সারাদিন র্যাব ঘেরাও করে রাখলো। রাত্রেবেলা বলা হলো যে সেখানে তারা নিজেরাই আত্মহত্যা করেছে অথবা দুজনকে মেরে ফেলা হয়েছে। এর মধ্যে 2 জন নারীকে তাদের জীবন রক্ষার্থে বের করে নানা রকম নাটকীয়তা আমরা দেখেছি। এবং আপনাদের মিডিয়াকেও এখানে সম্পৃক্ত করা হতো যাতে লাইভ টেলিকাস্ট করা হতো, এবং সেখানে আমরা মিডিয়াও গিয়ে কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়তো এবং তারা নানা রকম ব্রিফিং করতো যে
এর ভিতরে কি আছে, কতজন আছে, কি নিয়ে আছে। আমি একটা শেষ প্রশ্ন করে আমরা বিরতিতে যেতে চাই, সেটা হচ্ছে সারা বিশ্বে আপনি বলে থাকেন, আপনারাও বলে থাকেন যে ফ্যাসিস্টিজমের সবচাইতে বড় যে নায়ক হিসেবে যদি বলা হয় তাহলে শেখ হাসিনাকে বলা হবে, এবং যদি শেখ হাসিনাকে ফ্যাসিস্টিজমের বিশ্বের সবচাইতে প্রধান এই নায়ক হিসেবে আপনারা বলেন, খলনায়কই বলেন, তাহলে সেক্ষেত্রে তিনি তো এখন দেশে নেই, তিনি তো পার্শ্ববর্তী দেশে আছেন। তো বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আপনারা যেটা বলছেন, তাকে দেশে এনে নিশ্চয়ই বিচার হবে, দেশে এনে এই বিচারের ব্যবস্থা করা, যাতে কোনো প্রশ্ন উঠতে না পারে, অথবা এতে ক্যামেরা ট্রায়াল করা যায় কিনা, যাতে মানুষের মধ্যে দৃশ্যমানভাবে বিচার করা হয়। কারণ এই যে জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে আমরা যে হত্যাযজ্ঞ দেখেছি, এটা তো একেবারে দৃশ্যমান। কোথাও হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, কিভাবে সরাসরি গুলি করা হয়েছে, কিভাবে বাড়ির ছাদে গুলি করা হচ্ছে। সুতরাং এখানে দৃশ্যমান এই হত্যার কোনো রকম ভাবে আর কোনো সুযোগ আড়াল করার কিছু নেই। তো এখন তাকে ফিরিয়ে আনার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা ব্যক্তিগতভাবে তো একটা শাস্তি তিনি পাওয়ার উপযুক্ত, চেয়েও বেশি উপযুক্ত। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, বাংলাদেশ একটা ফেসিজমের যেমন দৃষ্টান্ত হয়েছিল, ঠিক ফেসিজম পতনেরও একটা দৃষ্টান্ত হয়েছে। আমি 6 বা 7 আগস্ট কোন একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে একটা সাক্ষাৎকার দিচ্ছিলাম এবং বলেছিলাম যে বাংলাদেশ হচ্ছে একটা এক্সাম্পল টু দ্য ওয়ার্ল্ড, যে অটোক্রেটিক ডিক্টেটর রেজিমকে কিভাবে নামাতে হয়। যে কারণেই বললাম যে এই 24-এর অভ্যুত্থান, ছাত্রগণ অভ্যুত্থান শুধুমাত্র কোনো রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র, যুবক এর মধ্যে সীমাবদ্ধ না, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিলেন, রিটায়ার্ড অফিসার, আমলা থেকে শুরু করে সেনাবাহিনী থেকে। অর্থাৎ সার্বজনীনতা ছিল এই অভ্যুত্থানের। সার্বজনীনতা ছিল বিদায়ী কিন্তু হাসিনার মতো এমন একজন স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। অর্থাৎ আমি যেটা জিনিসটা বোঝাতে চাচ্ছি, আগামী প্রজন্মের জন্য এবং ফেসিজমকে চিরতরে উৎখাতের জন্য শেখ হাসিনার বিচার অবশ্যম্ভাবী। অফকোর্স ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ, এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষের সাথে ভারতের বন্ধুত্ব হওয়া উচিত, নট অনলি হাসিনা। বাট আনফর্চুনেটলি আমরা লাস্ট ডিকেড যা দেখলাম, ব্যক্তির সাথে বন্ধুত্ব, এবং বন্ধুত্বের ফলস্বরূপ তাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, ভারত। তো আমরা যেটা বিশ্বাস করি, যথাযথ চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই আইনি প্রক্রিয়ায় যখন ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হবে, এবং ভারতের সাথে বাংলাদেশের একটা বন্দি বিনিময় দ্বিপাক্ষিক চুক্তিও আছে, সেই চুক্তির প্রতি সম্মান দেখিয়ে ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে ন্যায় বিচারের স্বার্থে। এবং আমরাও দেখব যে আদালত আন্তর্জাতিক মানের একটা আদালত সৃষ্টি হয়েছে, এবং আন্তর্জাতিক মান সম্পন্নভাবে শেখ হাসিনার যাতে বিচারটা হয়, এবং উনিও যেন তার ডিফেন্সটা পান, যাতে ট্রান্সপারেন্সি থাকে। আপনি যেটা বললেন, জাতি এবং আন্তর্জাতিক বিশ্ব অধিকার রাখে শেখ হাসিনার বিচার দেখার। এবং সেক্ষেত্রে ক্যামেরা ট্রায়ালের কি আইনগত সুযোগ আছে? অনেক ধরনের ট্রায়াল হতে পারে। এখন সবচেয়ে বড় কথা কি, তার ফিজিক্যাল প্রেজেন্স ইজ নেসেসারি, রাইট। এবং ফিজিক্যাল প্রেজেন্সটার জন্য আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারত, আমরা মনে করি গণতন্ত্রের স্বার্থে এবং প্রতিবেশীমূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বার্থে ভারত তাকে ফেরত পাঠাবে বাংলাদেশে। এবং এটা তো অন্য কিছু না, আইনের মুখোমুখি দাঁড়াবে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি খালাস পেয়ে যায়, খালাস হয়ে যাবে। বাট আইনের মুখোমুখি করা সেটা তো ভারতেরও দায়িত্ব, কারণ ভারত একটা গণতান্ত্রিক দেশ দাবি করছেন। যদিও এই বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে, এন্ড অফ দ্য ডেতে আইনের শাসনে যদি ভারত বিশ্বাসী হয়ে থাকে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। বেগম খালেদা জিয়ার যদি আমরা প্রশ্নাসী দেশনেত্রী এবং আপসীন নেত্রী হিসাবে যাকে দেশের মানুষ চিনে থাকে, তিনি কোথাও কিন্তু কোনো অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি। এবং আমরা দেখেছি যে বিগত আমলে যখন তাকে তার বাসার সামনে ট্রাক দিয়ে বন্ধ করে রাখা হয়, তিনি যখন রাস্তায় বের হবার চেষ্টা করেন, তাকে নানাভাবে অন্য অত্যাচার, এবং সবশেষে যা হয় তাকে চিকিৎসা বঞ্চিত করা হলো, তাকে কারাগারে আটকে রাখা হলো, এবং কারাগারে আটকে রাখার পরে কিন্তু দেখা গেল যে তার স্বাস্থ্য আরও বেশ অবনতি
হয়ে গেল। এখন নানা ধরনের প্রশ্ন জনমনে তৈরি হচ্ছে যে কারাগারে থাকাকালীন অবস্থায় তার চিকিৎসার ক্ষেত্রে কোনো রকমভাবে অপচিকিৎসা করা হয়েছে কিনা, সে প্রশ্ন কিন্তু জনমনে রয়েছে। এখন যে প্রশ্নটি, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তিনি বিদেশে অবস্থান করছেন, তার প্রায় মামলাই শেষ হয়ে গিয়েছে, আমরা যতটুকু জানি দু একটা যদি থেকে থাকে হয়তো বা শেষ হওয়ার পথ রয়েছে। খালেদা জিয়াকে সর্বশেষ নির্বাচনগুলোতে নির্বাচন করতে দেওয়া হয়নি, তথাকথিত এতিমের টাকা আত্মসাতের কথা বলে তাকে আটকে রাখা হয়েছিল। এখন $16 বিলিয়ন প্রতি বছর যারা পাচার করেছে তাদেরকেও আমি জানি না, যদি 2 কোটি টাকার জন্য এত বছর আটকে রাখা হয় জেলে বা তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে প্রতি বছর 16 বিলিয়নের জন্য কত হবে সেটি নিশ্চয়ই আইন আদালত বুঝে। এখন যে প্রশ্নটি আপনার কাছে সেটি হচ্ছে যে খালেদা জিয়ার মামলা তো প্রায় নিষ্পত্তির দিকে, তার নির্বাচনের যেতে আর কোনো বাধা আছে কিনা? দেখুন, বাংলাদেশের ইতিহাসে, আমি শুধু বাংলাদেশের ইতিহাস বলবো না, আমাদের যদি পাক ভারত উপমহাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি, অত্যন্ত সচেতনতার সাথে এবং নিরপেক্ষভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন অনন্য সাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব। কেন? ওনার রাজনৈতিক ক্যারিয়ারে পরাজয়ের কোনো ইতিহাস নেই। 1991 সন থেকে তিনি নির্বাচন করা শুরু করলেন, 5টি আসনে তিনি নির্বাচিত হলেন, যদিও শেখ হাসিনা তখন 3টে আসনে দাঁড়িয়ে 2টাতে পরাজিত হলেন 91-এ। 1996 সনে 5টি আসনে তিনি নির্বাচিত হলেন। শেখ হাসিনা তখন ওই যে 91 2টাতে হেরে গেছেন, এই ভয়ে একটাতে দাঁড়ালেন। তারপরে 2001 সনে 5টি আসনে নির্বাচিত হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ইভেন 2008 সনের যে নির্বাচন, আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, বিএনপির জন্য সবচেয়ে দুর্যোগের কাল, সেই সময় তিনি 5টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলেন। আমি এই কারণেই বললাম তিনি আমাদের এই পাক ভারত উপমহাদেশে অনন্য রাজনৈতিক উচ্চতায় একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে কাল হচ্ছে ওনার জনপ্রিয়তা, যে কারণেই এই মামলা, আপনি যে কথাটা বললেন এতিমের টাকা মেরে খেয়েছে, আমার চোখে এখনো ভাসে সংসদে দাঁড়িয়ে কি ধরনের কুৎসিত অঙ্গভঙ্গিতে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা এই কথাগুলো বলতেন। মানে আসলে কি, মানুষের বিবেক যখন অন্ধ হয়ে যায়, মনুষ্যত্ববোধ যখন থাকে না, তখনই এই কাজগুলো করতে পারেন। এবং একটাই কারণ ছিল, যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 18 সনের নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন। এবং এটা ছিল একটা পলিটিক্যাল স্কিম। এই স্কিমের অংশ হিসাবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা দেয়া হলো, যদিও সেই সাজাটা আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 66-এ আছে, অ্যাপিল চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনের দৃষ্টিতে কেউ সাজাপ্রাপ্ত না। তখন তিনি হাইকোর্টে আপিলটা করলেন। আমরা নির্বাচন কমিশনে 2018 সনে ওনার লিগ্যাল টিমের একজন মেম্বার হিসাবে আমরা সাবমিট করলাম। 18 সনের নির্বাচনে নির্বাচন কমিশন থেকে অবৈধ ঘোষণা করা হলো। তারপর আমরা মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনে আসলাম। হাইকোর্ট ডিভিশনে পূর্ণাঙ্গ শুনানি শেষে যিনি প্রিজাইডিং জাজ ছিলেন, তিনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণের জন্য যাবতীয় নির্দেশনা দিলেন নির্বাচন কমিশনকে। আরেকজন যিনি যাচ্ছিলেন তিনি ডিসেন্টিং করলেন। এই ডিসেন্টিং এর দোহাই দিয়ে চিফ জাস্টিস তৎকালীন সময়ে আরেকটা থার্ড বেঞ্চ করে দিলেন। সেই বেঞ্চ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণা করা হলো। এই টোটাল প্রক্রিয়াটাই ছিল কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন 2018 সনে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন। আমি এই কারণেই বললাম ওনার জনপ্রিয়তায় ওনার সবচেয়ে বড় কাল, এবং এই জনপ্রিয়তার কারণেই শেখ হাসিনা ওয়াজেদ চিন্তা করে দেখলেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারলো না, বলেন গুড, কিন্তু উনার যে অস্তিত্ব বাংলাদেশে আছে, উনার যে গুণগ্রাহী আছে, শুধুমাত্র বিএনপির না, সমাজের এই যে গণ অভ্যুত্থান যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা হয়েছে, ঠিক তেমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কিন্তু দলমত নির্বিশেষে মানুষের কাছে একটা গ্রহণযোগ্য নাম। এবং সেটা প্রমাণ হয়েছে কিভাবে, 5ই অগাস্টের পরে যখন 6th অগাস্ট সমস্ত রাজনৈতিক দল শাহাবুদ্দিন সাহেবের সাথে বঙ্গভবনে বসলেন, সমস্ত রাজনৈতিক দলের প্রথম দাবিটাই ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া।
অর্থাৎ বাংলাদেশে ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলের কাছে একমাত্র গ্রহণযোগ্য ব্যক্তি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে কারণে ওই 6 তারিখে একটা প্রেস নোট জারি করলো এবং ওনার যে কনভিকশন ছিল দুইটা মামলায় সেটা উইথড্র করা নেওয়া হলো। কিন্তু দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেব আইনের শাসনে বিশ্বাসী, আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল। ওনার কনভিকশন উইথড্র হওয়ার পরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে নির্দেশনা দিলেন, আমি আইনি প্রক্রিয়ায় আমার মামলাগুলো নিষ্পত্তি করতে চাই। যে কারণে আমরা আবার অ্যাপিলেট ডিভিশনে গেলাম এবং মামলাগুলো একটা হাইকোর্ট ডিভিশনে চ্যারিটেবল ট্রাস্ট, সেটা উনি বেকসুর খালাস পেলেন এবং মহামান্য সুপ্রিম কোর্টের ফুল কোর্ট বেঞ্চ অ্যাপিলেট ডিভিশন থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট কেসের মামলায় তিনি খালাস পেলেন। এবং যে শর্ট অর্ডার দিয়েছে সেই অর্ডারে মাননীয় আদালত স্পষ্টভাবে বলেছেন যে এটা একটা পলিটিক্যাল পারসিকিউশন ছিল। এবং উনার ওই যে বলতো না আঙ্গুল দিয়ে দিয়ে যে এতিমের টাকা চুরি করে খেয়েছে, এই যে সামাজিকভাবে ওনাকে যে একটা স্টিগমাটাইজড করা হলো, সেইটাও আদালতের নোটিশ আদালতে আনলেন, এনে ওনাকে বললেন যে সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন করা হলো আজকে থেকে সেটা উনি মুক্ত থাকলেন, অর্থাৎ বেকসুর খালাস পেয়েছেন। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সনেও নির্বাচন করতে পারতেন, কিন্তু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন করতে দেয়া হয়নি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী যে নির্বাচন হবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট দেওয়ার জন্য। তো সে অপেক্ষা আমরা থাকলাম। তো নিশ্চয়ই আমরা আশা করব যে বেগম খালেদা জিয়া তার যে 5টি আসনে তিনি কোথাও কখনো হারেননি, এবং আমরা দেখেছি যে পতিত সরকার প্রধান তিনি প্রথমে কয়েকবার হারার পরে সর্বশেষে একটা জায়গায় নির্বাচন করেন, সেটা হচ্ছে নিজের যে এলাকা সে এলাকায় নির্বাচন করেন। আমরা খুবই আশাবাদী হতে চাই এবং আমরা মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য তার নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তার নির্বাচনে এখন আর কোনো বাধা থাকবার কথা নয়। আমরা একেবারে শেষের আলোচনা যদি আসি, পতিত সরকারের এত জিনিস আমরা দেখলাম যে পতিত সরকার যারা তার অতীত থেকে শিক্ষা যদি গ্রহণ করতো তাহলে এসে কি এই 24-এ এসে তাদের পালাতে হতো কিনা? দেখুন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের কি ভূমিকা ছিল দেশের মানুষ জানে। আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু ভারতে গিয়ে আমোদ ফুর্তিতে ব্যস্ত ছিলেন। আওয়ামী লীগের কতজন মুক্তিযোদ্ধা ছিল, যদিও তারা সার্টিফিকেট নিয়ে নিয়েছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছিলেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যেমন স্বাধীনতার নাম নিয়ে বিদেশে আমোদ ফুর্তিতে ব্যস্ত ছিলেন, ঠিক তেমনিভাবে আরেকটি রাজনৈতিক দল আবার স্বাধীনতার বিরুদ্ধেও ছিলেন। প্রকৃত অর্থে দেশের আপামর জনসাধারণ প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমেই মুক্তিযুদ্ধ সাধিত হয়েছিল। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন ডিক্লেয়ার করেন, আই মেজর জিয়া হিয়ার বাই ডিক্লেয়ারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, তখন কিন্তু এদেশের আবাল বৃদ্ধ বনিতা নেমে আসতেন, মুক্তিযুদ্ধ সাধিত হলো। তো 24-এর গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধ একটা কিন্তু সিমিলারিটি আছে। কেমন? সার্বজনীনতা, সব মানুষ, শ্রেণী পেশা মানুষের অংশগ্রহণ। এই স্বাধীনতার পরে প্রথম যারা সরকার গঠন করলেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন, তাদের ইতিহাসটা কি? রক্ষী বাহিনীর অত্যাচার কিন্তু, নৃশংসতা এখনো মানুষ ভুলে নাই। সিরাজ শিকদারের পরিবার কিন্তু এখনো কাঁধে। বাংলাদেশে প্রথম ক্রসফায়ার হয় সিরাজ শিকদারকে, এবং তৎকালীন সময়ে পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ মুজিব বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? হাসিনা যেভাবে বলেছিলেন ইলিয়াস আলী বা অন্যদের ক্ষেত্রে, তারই তো প্রেতাত্মা। এবং এই 71 থেকে 74 বাংলাদেশের বিনির্মাণের জন্য একটা স্বর্ণযুগ ছিল, কিন্তু আমরা কি পেলাম? তলাবিহীন ঝুড়ি ছিল, রক্ষী বাহিনীর অত্যাচার ছিল, দুর্ভিক্ষ ছিল, বাসন্তীরা কি পড়তো আমরা সকলেই জানি, জাল পড়েছিল। এবং আপনি নিশ্চয়ই, আমরা ইতিহাসের দিকে যদি তাকাই, 1975 সনের 25শে জানুয়ারি 1 মিনিটে সংসদীয় কুর মাধ্যমে এদেশের গণতন্ত্রকে হত্যা করা হলো। অনলি 4টা সংবাদপত্র থাকলো এবং মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। এবং একনায়কতন্ত্র, অর্থাৎ স্বৈরাচারী ভাবে এই শেখ মুজিবকে প্রতিষ্ঠিত করা হলো আজন্ম প্রেসিডেন্ট
বাংলাদেশ। যেভাবে শেখ হাসিনা সংসদের পঞ্চদশ সংশোধনী 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তিনি তৈরি করেছিলেন, অর্থাৎ বাকশাল প্রথম ছিল, এটা ওই বাকশাল ছিল প্রকাশ্য, আর শেখ হাসিনার বাকশাল ছিল ওই বাকশালের চেয়েও ভয়াবহ বাকশাল ছিল। তো ইতিহাসের বড় শিক্ষা হলো ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। যদি শেখ হাসিনা তৎকালীন সময়ের প্রেক্ষাপট থেকে শিক্ষা নিতেন তাহলে তো হয়তো আজকে তাকে এক কাপড়ে ভারতে পালাতে হতো না। একেবারে শেষ 30 সেকেন্ডে বলবেন কিনা রেইনবো নেশন নিয়ে জাতির কাছে, আপনি যেহেতু একেবারে বিএনপির নেতৃস্থানীয় জায়গায় আছেন, আইনজীবী হিসেবে আছেন, বেগম খালেদা জিয়ার মামলায় সেই দুঃসময়ে সেই মামলার আপনারা সামনে দাঁড়িয়েছেন, বন্দুকের নলকো ভয় পাননি, যখন আদালত পাড়ায় একজন লয়ারকে ঢুকতেও কিন্তু নানাভাবে প্রতিহত করবার চেষ্টা করতো ফ্যাসিস্টিজমের যে আইনজীবীরা তারা। তো আপনি এই রেইনবো নেশন নিয়ে কতখানি আশাবাদী? দেখুন, রেইনবো নেশনটা যে এই যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচিটা জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন, সেটা কিন্তু এক্সকিউজ মি শুধুমাত্র বিএনপির না, অপরাপর ক্রিয়াশীল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, এখানে যেটা বলা আছে সোশ্যাল কন্ট্রাক্ট, আলাপ আলোচনার ভিত্তিতে 31 দফাটা ঘোষণা করা হয়েছে। এখানে শুধুমাত্র রেইনবো নেশনের পাশাপাশি এই যে আজকে দেখুন সংসদীয় বা সাংবিধানিক যে সংস্কার কমিশন থেকে বলা হয়েছে পরপর 2বারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা কিন্তু জনাব তারেক রহমান সাহেব ওনার 5 দফায় 2023 সনে বলেছেন। যেমন নির্বাহী ক্ষমতা, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের মধ্যে ভারসাম্য 4 দফায় বলেছেন। ঠিক তেমনিভাবে যেমন আমাদের সংসদীয় গণতন্ত্র কিভাবে আর্টিকেল 70 এফেক্ট করছে সেটাকেও তিনি অ্যাড্রেস করেছেন। প্রত্যেকটা সেক্টর, যেমন আমাদের হাসপাতাল, ডক্টর বা চিকিৎসা সেবায় ন্যাশনাল হেলথ সার্ভিস অফ ইউকের সমন্বয়ের সাথে কিভাবে একটা করা যায় সেটা, সাংবাদিকদের জন্য আলাদা কমিশন, অর্থাৎ যে প্রক্রিয়া একটা স্বাধীন সার্বভৌম এবং প্রকৃত যে স্বাধীনতা এবং সার্বভৌম বাংলাদেশ আমাদের পূর্বপুরুষরা চেয়েছিলেন, সেই বাংলাদেশের প্রতিচ্ছবি হচ্ছে 31 দফা। যে কারণে মানুষ এবং বিদগ্ধজনরা বলেন 31 দফা হচ্ছে আধুনিক কালের ম্যাগনা কার্টা। আচ্ছা, আধুনিক কালের ম্যাগনা কার্টা। ওই 1215 সনের ম্যাগনা কার্টায় ছিল নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল, এভরিওয়ান হ্যাজ এন্টাইটেল, এভরিওয়ান হ্যাজ রাইটস টু গেট ফেয়ার জাস্টিস, এন্টাইটেল টু গেট জাস্টিস। ঠিক 31 দফা হচ্ছে জনাব তারেক রহমান সাহেব অপরাপর রাজনৈতিক দলের সাথে পরামর্শক্রমে সৃষ্ট আধুনিক কালের বাংলাদেশের জন্য ম্যাগনা কার্টা, যেখানে আপনার আমার আমাদের প্রত্যেকের স্বাধীনতা যেমন নিশ্চিত থাকবে, অধিকারও নিশ্চিত থাকবে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা আশাবাদী হতে চাই 2030 সনে যেভাবে ভিশন 2030-র মাধ্যমে 2017 সনে যেভাবে ভিশন 2030-র মাধ্যমে আমরা জাতিকে আশাবাদী হতে দেখেছি, একইভাবে আমরা এই যে রেইনবো নেশন এবং 31 দফার মাধ্যমে আমরা আশাবাদী হতে চাই। আমরা মনে করি একটা গণতান্ত্রিক সরকার রাষ্ট্র কাঠামো গঠন করবার ক্ষেত্রে বিএনপি একটি অগ্রগামী ভূমিকা পালন করবে এবং ফ্যাসিস্ট রেজিমের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আমাদের যে অন্যায় অত্যাচার, অর্থ লুট পাচার সব কিছু মিলিয়ে যে বিচার, সে বিচারের ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী সরকার এই দেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবে প্রত্যাশায় প্রত্যাশিত হয়ে আমরা আমাদের আজকের অতিথি ব্যারিস্টার কায়সার কামাল আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানিয়ে এবং প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।